আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই দেশের বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। যদি ভালো নাও থাকেন তাও ভালো থাকার চেষ্টা করছেন। দেখুন সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল কিংবা যখন এই সরকারটি গঠিত হয়েছিল, তখন একটি রাজনৈতিক দল কিন্তু গঠিত হয়েছিল। আপনারা সবাই জানেন সেই রাজনৈতিক দলটি বর্তমান সময়ে বিরোধী দলে জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে আছে এবং ধরা যায় সংসদে এক প্রকার বিরোধী দলের রাজনীতি করছে। আমি জাতীয় নাগরিক পার্টি বা নবগঠিত রাজনৈতিক দল এনসিপির কথা বলছি। তারা কিন্তু সেই শক্তি যারা 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সব থেকে বেশি ক্রেডিট নিয়ে থাকে, বা তারাই হচ্ছে সেই বিপ্লবী বা সেই গণ অভ্যুত্থানকারী যাদের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে। এটা বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু খুব ভালো করেই জানে। তবে একটা সময় ছিল যখন এই এনসিপি কিংবা এই যে গণ অভ্যুত্থানকারীর সারথি যারা ছিলেন শীর্ষ পর্যায়ে, যেমন নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, তারপরে আরো অনেকে, এদের কিন্তু একটা জয় জয়কার বাংলাদেশের ছিল। বাংলাদেশের জনগণ একচেটিয়া ভাবে কিন্তু তাদের পক্ষে সাফাই গাইত। এরপরে কি হলো, ধীরে ধীরে তারা যতই বাংলাদেশের এই রাজনীতির অন্দরমহলে ঢুকতে শুরু করলেন, তারপর থেকে কিন্তু তাদের রাজনৈতিক যে প্যাটার্ন, তাদের রাজনীতি করার যে একটি কৌশল, সেটি কিন্তু জনগণ বুঝে ফেলল। এবং জনগণ সব থেকে যে বিষয়টি তাদের কাছ থেকে আশা করেছিল, সব থেকে বেশি যে জিনিসগুলো তাদের কাছে চেয়েছিল, সেটি কিন্তু তারা কখনোই জনগণকে দিতে পারেননি। যার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই এনসিপি, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় জনগণের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে শুরু করলো। এমনকি তাদের যে জনমত বা জনপ্রিয়তা অন্তর্বর্তীকালীন সরকার বা গণ অভ্যুত্থান হওয়ার পরে ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলো। বিগত যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি এনসিপির একটি বিশাল ভরাডুবি। এমনকি তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দলও কিন্তু বেশ জটিল আকার ধারণ করেছে। যার ফলশ্রুতিতে তাদের অনেক কেন্দ্রীয় নেতা, অনেক জেলা উপজেলার নেতারা কিন্তু পদত্যাগ করেছেন। অনেক নেত্রীরা পদত্যাগ করে কেউ বিদেশে চলে গেছেন, কেউ বা রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছেন। এর মূল কারণ হচ্ছে ওই যে জনগণের ক্ষোভ বা জনগণের প্রত্যাশা। জনগণ কি ভেবেছিল? জনগণরা ভেবেছিল একটি নতুন ব্যবস্থা, একটি পরিবর্তনশীল রাজনীতি। কিন্তু এনসিপি অথবা সেই গণ অভ্যুত্থানকারীরা ব্যর্থতার শিকার হয়েছেন, তারা সেটি দিতে পারেননি। তারা হেরে গেছেন। এই যে হেরে যাওয়া, এই হেরে যাওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে। সবথেকে বড় যে ক্ষতিটা হয়েছে, সেটা হচ্ছে তাদের যে একটি সমর্থক ছিল সেটি তারা হারিয়েছে। তাদের যে একটি শক্তি ছিল, সেই শক্তিটা শূন্য হয়ে গেছে। শূন্য বলছি কারণ মূলত যারা তাদের শক্তি, জনগণ, সেই জনগণই যদি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে, তাদেরকে অপছন্দ করা শুরু করে, তাহলে তাদের শক্তি কিন্তু প্রায় শূন্য। এখন যা আছে এগুলো কেবল তাদের নিজেদের কমিটি করা বা তাদের একান্ত কিছু মানুষজন, সেটা হোক ইউনিয়নে, সেটা হোক ওয়ার্ডে, সেটা হোক জেলায়। তবে এটার সংখ্যাও খুবই নগণ্য। এখন এই যে শক্তি, এই শক্তি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা ঘাটাঘাটি যারা করেন এবং যারা নিয়মিত রাজনীতির খোঁজ খবর রাখেন, বিশেষ করে পর্দার আড়ালে কি ঘটছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি হচ্ছে, এইসব বিষয়ে খোঁজ খবর রাখেন, তারা একটি বিষয় হয়তোবা লক্ষ্য করেছেন। বিষয়টি হচ্ছে এনসিপি যদি কোনোভাবে আওয়ামী লীগকে ধরে নিলাম ১ ঘন্টা বা একদিনের জন্য সুযোগ করে দেয় যে আওয়ামী লীগকে তারা কোনোভাবে প্রতিহত করবে না, তাহলে নাকি আওয়ামী লীগ বিএনপিকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এটা আমার কোনো কথা নয়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির লোকজন কর্তৃক, এনসিপির এক কথায় বলা যায় ডাইহার্ড ফ্যান যারা রয়েছেন, যারা মনে প্রাণে এনসিপিকে লালন করেন, এনসিপির মতাদর্শে বিশ্বাস করেন, তাদের কাছ থেকে প্রচারিত একটি বার্তা। এবং আমি দেখেছি এনসিপির অনেক ভাগা ভাগা ব্যক্তিবর্গ কিন্তু এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন কিংবা ছড়িয়ে দিচ্ছেন। এখন একটি রাজনৈতিক দল হিসাবে তাদের শক্তি জাহির করার জন্য
এটা করতেই পারেন। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। কারণ বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে রয়েছে, যে পর্যায়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি থেকে তারা যেভাবে বিতাড়িত হয়েছে সেভাবে যেন তারা ফিরে আসতে পারে। এখন তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেক বেশি চায়। এবং এনসিপি বা জামাতে ইসলাম এরা মূলত চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। এখন আপনি বলতে পারেন যে বিএনপি সরকার কি চায়? দেখুন, একটি বড় রাজনৈতিক দল কখনোই কিন্তু চাইবে না যে তার সমপরিমাণ যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল মাঠের বাইরে থাকুক। কারণ এতে করে তারা বুঝে যে গণতন্ত্রের মধ্যে একটি ব্যালেন্সিং পরিবেশ নষ্ট হয়ে যায়। এবং গণতন্ত্রের মধ্যে যখন ব্যালেন্সিং পরিবেশ থাকে না, শক্ত বিরোধী দল থাকে না, শক্ত প্রতিপক্ষ থাকে না, তখন কিন্তু সেই গণতন্ত্র টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। যার কারণে বিএনপি হয়তোবা বিভিন্ন কারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে তারা আওয়ামী লীগকে বিল পাস করে নিষিদ্ধ করেছে। কিন্তু বিএনপির বর্তমান অবস্থান এবং আওয়ামী লীগের বর্তমান অবস্থান আপনারা যদি খুব ভালো করে একদম নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগকে কোনোভাবে বাধা দিচ্ছে না। অথচ তারা কিন্তু সরাসরি আওয়ামী লীগকে ফিরিয়েও আনছে না। আওয়ামী লীগ তাদের নিজের শক্তিতে ফিরে আসুক। এটা হয়তোবা বিএনপি পর্দার আড়ালে চায়, কিংবা ধরে নিলাম যুক্তির খাতিরে তারা মনে মনে চায়। তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? আওয়ামী লীগ ফিরবে তার নিজস্ব সাংগঠনিক শক্তিতে, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আওয়ামী লীগকে কেন বারবার টেনে আনা হচ্ছে যে এনসিপি প্রকৃতপক্ষে যদি ২৪ ঘন্টার জন্য আওয়ামী লীগকে ছাড় দিয়ে দেয়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। আমি মনে করি এটা হচ্ছে এনসিপির একটা ভয়। আমি প্রথমেই কিন্তু এনসিপির যে শক্তি রয়েছে সেই শক্তির সম্পূর্ণ বিবরণ আপনাদের কাছে উপস্থাপন করে ফেলেছি। এখন একবার ভেবে দেখুন তো, এখানে বিএনপি আসলে আওয়ামী লীগের প্রকৃত শত্রু, নাকি এই যে এনসিপি বা গণ অভ্যুত্থানকারী, কিংবা যারা এই গণ অভ্যুত্থানের সারথি বা আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য মুখ্য সারিতে ছিলেন, তারা আওয়ামী লীগের বড় শত্রু? আশা করি উত্তরটা আপনাদের যেটা, আমারও একটাই। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে যারা মুখ্য সারিতে অবস্থান করেছিলেন, তারাই কিন্তু আওয়ামী লীগের সবথেকে বড় শত্রু। এখন সেই শত্রুকে আসলে কি কোনোভাবে আওয়ামী লীগ ছাড় দিবে? অথবা সেই শত্রুকে বাদ দিয়ে আওয়ামী লীগ কি কোনোভাবে চাইবে বর্তমানে যে সরকার রয়েছে, যে সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন পর্যন্ত তাদের সমপরিমাণ স্ট্রিম রুলার চালানো শুরু করেনি? আমরা কিন্তু বিভিন্ন বিষয় অবজার্ভ করি, বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করি। সেখানে কিন্তু আমরা দেখতে পাই এমন অনেক জায়গা আছে যেখানে আওয়ামী লীগ, বিএনপি তাদের নিজেদের মধ্যে স্থানীয় যে সমঝোতা, স্থানীয় যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক বজায় রেখে চলছে। এবং সেখানে জামাতে ইসলামীকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের লোকজনের মধ্যে এই যে এনসিপি কিংবা যারা জুলাই আগস্টে মুখ্য সারিতে ছিলেন, তাদের উপর ওই জায়গাতে কিন্তু একটা ক্ষোভ থাকে। তারা জামাতে ইসলামের লোক কিংবা বিএনপির লোকজনের সাথে ভালো কথা বললে, হাসি মুখে কথা বললেও তারা কিন্তু এনসিপি অথবা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের সাথে এখন পর্যন্ত কিন্তু হাসি মুখে বা ভালোভাবে কথা বলেন না। তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ কিন্তু কাজ করে। একটা অদৃশ্য ক্ষোভ কিন্তু কাজ করে। একটা অদৃশ্য প্রতিহিংসা কিন্তু কাজ করে। এটা আপনারা আপনাদের নিজ, নিজ এলাকা যদি খুব ভালো করে অবজার্ভ করেন, তাহলে দেখতে পাবেন। অথবা আপনাদেরকে নিজ এলাকা অবজার্ভ করতে হবে না। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি খেয়াল করেন, তাহলে কিন্তু এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবেন। যেমন ধরুন, জাতীয়তাবাদী দল বিএনপি অথবা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বিষয়ে কোন কাজের পারপাজে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো পোস্ট করেন, অথবা উনার বিষয়ক, বিএনপি বিষয়ক কোনো খবর গণমাধ্যমে ছাপা হয় বা অনলাইনে আসে, তখন সেখানে কিন্তু আওয়ামী লীগ কর্মী যারা রয়েছেন, তারা খুব একটা আক্রমণাত্মক মতামত কিন্তু প্রচার করেন না। এমনকি তারা বিএনপিকে নিয়ে বা আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে নিয়ে খুব একটা ট্রলও কিন্তু করছেন। কিন্তু যারা করছেন তারা কারা? আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু ঘাটলেই দেখতে পাবেন তারা হচ্ছে সেই জুলাই আগস্টের স্পিরিট ধারণকারী ব্যক্তিবর্গ। সেই এনসিপির নেতৃবৃন্দ, সেই বিরোধী দলের রাজনীতি বর্তমান সময়ে সংসদে যারা করছেন তাদের নেতৃবৃন্দ, তাদের কর্মী সমর্থক। এখন এটি করার পেছনে আসলে কারণ কি? এটি করার পেছনে কারণ হচ্ছে বর্তমান সরকারকে একটি বড় খাদের কিনারায় নিয়ে যাওয়া, বিতর্কিত করা এবং একটি গুঞ্জন ইতিমধ্যে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ৬ মাসের মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে না বা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তাদের পতন হবে। এই বিষয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন উঠেছে, ব্যাপক লেখালেখি হচ্ছে। তবে রাজনীতি কিন্তু কারো ফেসবুকের লেখালেখির উপর ডিপেন্ড করে না বা সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখালেখির উপর ডিপেন্ড করে না। রাজনীতি ডিপেন্ড করে সম্পূর্ণ প্রজ্ঞার উপর, সম্পূর্ণ মেধার উপর, বিচক্ষণতার উপর এবং জনগণের প্রাপ্তির উপর। এখন বিএনপি যদি জনগণের প্রাপ্তিটুকু তাদেরকে বুঝিয়ে দিতে পারে, তাহলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২-৪ লাইন লেখালেখি বা একটি ভাইরাল পোস্ট বা এক ধরনের কথাবার্তা, এগুলো কিন্তু কোনো কাজে দিবে না। তবে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এখানে আওয়ামী লীগকে আসলে কেন টেনে আনা হচ্ছে? এই যে এনসিপি বলছে আওয়ামী লীগকে যদি তারা ছাড় দিবে, যদি ২৪ ঘন্টার জন্য ছাড় দেয় তাহলে বিএনপিকে ছিঁড়ে খাবে। এখানে মূলত যে বিষয়টি আসলে করার চেষ্টা করা হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু তারা বর্তমান সময় শক্তিশূন্য এবং তারা কোণঠাসা, তারা তাদের অস্তিত্ব নিয়ে এক প্রকার টানাটানির মধ্যে আছে। আমি যেমনটি বললাম তাদের নেতাকর্মীরা পদত্যাগ করছেন। সেই হিসাবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন অথবা সেই জুলাই আগস্টে যারা আন্দোলনে ছিলেন সেখান থেকে পরিচিত কিছু মুখ তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলে এনে দলকে ভারী করার চেষ্টা করছেন। আবার আমরা নাহিদ ইসলামের মুখ থেকে শুনেছি, তিনি বলছেন যে যারা ছাত্রলীগে কোনো প্রকার মামলা হামলার সাথে জড়িত না তারা কিন্তু এনসিপিতে যোগ দিতে পারবেন। এখান থেকে বোঝা যায় যে বর্তমান সময়ে তারা আওয়ামী লীগকে এতটাই ভয় পাচ্ছেন যে তারা চাচ্ছেন না আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সংঘাতে যেতে। কারণ একদিকে তাদের শক্তি একদমই প্রায় শূন্য, অন্যদিকে আওয়ামী লীগ মনে করছে এরাই হচ্ছে তাদের প্রধান শত্রু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে। এবং তারা যদি কখনো সুযোগ পায়, অর্থাৎ আওয়ামী লীগ যদি কখনো সুযোগ পায়, তাহলে এনসিপির এই লোকজনকে তারা রাজনৈতিক ভাবে এমন মারপ্যাচের মধ্যে ফেলবে যে মারপ্যাচ থেকে কখনোই এনসিপি আর উঠে দাঁড়াতে পারবে না। এখন আমি প্রতিহিংসাত্মক কথাবার্তা একজন রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক হিসাবে কখনোই কিন্তু বলতে পারি না, এটা আসলে শোভনীয় নয়। তবে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, সেই রাজনীতির ইতিহাসে কিন্তু প্রতিহিংসা বিষয়টাও কিন্তু এড়িয়ে যাবে না, এটিও কিন্তু এই জায়গায় থাকবে। তাহলে এনসিপি কেন এখন আওয়ামী লীগকে বারবার টেনে আনছে? আওয়ামী লীগ তো আসলে নীরব রয়েছে। দেখুন, এই যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা বা সুসম্পর্কের কথা বললাম, এই সুসম্পর্কটাই কিন্তু বর্তমান সময়ে এনসিপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবং তারা দেখতে পাচ্ছে যে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি না করা যায় বা দ্বন্দ্ব যদি না লাগানো যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সেই বিএনপি এবং আওয়ামী লীগ অর্থাৎ ধান এবং নৌকা, এই দুটোর রাজনীতি টিকে থাকবে। বাকি যতই নতুন নতুন দল সৃষ্টি হোক না কেন, যতই শক্তিশালী সাইবার এক্সপার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা কিংবা অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিটি চালান না কেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণের কাছে তারা কিন্তু গ্রহণযোগ্যতা পাবেন না। মূলত এটাই হচ্ছে বর্তমান সময়ে একটি শ্রেণীর বা একটি রাজনৈতিক বুদ্ধিজীবী যারা মূলত এনসিপি কে পর্দার আড়াল থেকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, তাদের একটি নির্দিষ্ট নীল নকশা। এবং সেই নকশার প্রথম উদ্দেশ্যই হচ্ছে এই দুটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে বর্তমান সময়ে যে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে সেই শান্তিপূর্ণ অবস্থানটিকে ভেঙে চুরমার করে দেয়া। তবে আমি প্রথমে বলেছি আওয়ামী লীগ নিজের শক্তিতে ফিরবে এবং আওয়ামী লীগ কখনোই কিন্তু কোনো উগ্রবাদী চিন্তাধারা করে না। শেখ হাসিনার একটি কথা এখানে বলতে চাই, সেটি হচ্ছে জনগণ যদি আওয়ামী লীগকে চায়, জনগণ যদি আওয়ামী লীগকে ফেরায়, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে
আওয়ামী লীগ ফিরবে। এবং শেখ হাসিনা ওই বক্তব্যতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে উনার দৃঢ় বিশ্বাস দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে এবং দেশের জনগণই আওয়ামী লীগকে ফেরাবে। এমত অবস্থায় কি কখনো আওয়ামী লীগ চাইবে তাদের বর্তমান যে অবস্থান রয়েছে, বর্তমান যে ইমেজ রয়েছে, সেই ইমেজ নিয়ে তারা কোনো ধরনের সহিংসতায় যাবে? আমি এখানে আপনাদের মত কিরকম হবে সেটা জানি না। আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আমি আমার ব্যক্তিগত যে পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণ থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি এবং বলতে চাই যে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই বর্তমান সময়ে কোনো সংঘাতে যাবে না। সুতরাং যারাই আওয়ামী লীগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কিংবা বিএনপিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে তারা যদি ছাড় দেন তাহলে আওয়ামী লীগ বিএনপিকে ছিঁড়ে ফেলবে। বিএনপিও আমার মনে হয় না যে বর্তমান সময়ে কোনো উস্কানিতে সায় দেবে। কারণ এই উস্কানিতে সায় দিলে তাদেরই সবথেকে বেশি ক্ষতি হবে। কেন ক্ষতি হবে এই প্রশ্ন অবশ্যই আপনার মাথায় আসতে পারে। সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমত দেশে তীব্র জ্বালানি সংকট চলছে। দেশের বিদ্যুৎ খাতে ব্যাপক অধঃপতন দেখা দিয়েছে। একটি সরকার ২ মাসের মাথায় এসে দেশ চালাতে হিমশিম খাচ্ছে। দেশের রিজার্ভ থেকে শুরু করে দেশের অর্থনীতি সবকিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে। এমত অবস্থায় সেই সরকার রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দিবে, দেশের সংকট মোকাবেলায় মনোযোগ দিবে, নাকি তারা অন্য একটি রাজনৈতিক দল যেটি বর্তমান সময়ে সংঘাত সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করছে সেই রাজনৈতিক দলের সাথে কোনো এক তৃতীয় কোনো বুদ্ধিজীবীর উস্কানিতে সায় দিয়ে সংঘাতে জড়াবে? যদি জড়ায় তাহলে কি হবে? তাহলে এই যে জনগণ এমনিতেই হতাশার মধ্যে আছে, তার উপর যদি জনগণকে খুশি করার বদলে, জনগণের চাহিদা পূরণ করার বদলে রাজনৈতিক সংঘাতের দিকে গুরুত্ব দেয় সরকার, তখন কিন্তু জনগণ সেটি মেনে নেবে না। একদিকে আপনারা দেখুন, আওয়ামী লীগ বর্তমানে পুরোপুরি রাজনীতি থেকে মাইনাস বা বিতাড়িত রয়েছে। তারা শত চেষ্টা করেও কিন্তু রাজনীতির মাঠে ফিরে আসার সুযোগ পাচ্ছে না। চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টার কোনো কমতি রাখছে না। এটা তাদের কর্মকাণ্ড দেখলে নিঃসন্দেহে বোঝা যায়। এখন এই যে জনগণের কাছে বিএনপিকে বর্তমান সময়ে যদি একই ধারার একটি রাজনৈতিক দল বানানো যায়, তাহলে বিএনপিকে মাইনাস করাও কিন্তু সহজ হয়ে যাবে। তখন যারা সেই স্বার্থান্বেষী মহল বা সেই বুদ্ধিজীবী মহল এনসিপিকে পরামর্শ দিচ্ছেন যে তোমরা এই ধরনের রাজনৈতিক চর্চা করো যাতে করে দুটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এবং জনগণ উভয় রাজনৈতিক দলকেই ঘৃণা করতে শুরু করে, তাহলে ফায়দাটা হবে তোমাদেরই। তোমাদেরকে জনগণ আবারও সেই আগের মতো মাথা উঁচু করে রাখবে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম এনসিপির শীর্ষ নেতৃবৃন্দরা বলেছিলেন যে আবারও প্রয়োজনে আন্দোলন করা হবে। এটা হচ্ছে সেই আন্দোলনের সূত্রপাত করার একটা নতুন চিরকুট বা নতুন ফাঁদ বলা যেতে পারে। তবে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বর্তমান সময়ে যে অবস্থায় বা যে পজিশনে রয়েছে সেখান থেকে কখনোই তারা এরকম কোনো কাজে অগ্রসর হবে না। কারণ তাদের চেইন অফ কমান্ড আমরা যতদূর তথ্য উপাত্ত পাচ্ছি তাতে কিন্তু অনেক মজবুত হয়ে গেছে। তারা সাংগঠনিক ভাবে কিছুদিন পূর্বেও যে দুর্বল অবস্থানে ছিল সেই দুর্বল অবস্থানে এখন আর নেই। তারা কিন্তু এখন সবল হওয়া শুরু করছে এবং তাদের লক্ষ্য এখন কোন ধরনের রাজনৈতিক আন্দোলন কিংবা রাজনৈতিক সংঘাতের মধ্যে নেই। তাদের লক্ষ্য এখন দেশের জনগণের ম্যান্ডেট অর্জন করা এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। অপরদিকে বিএনপি বর্তমান সময়ে আমি যেভাবে বললাম যে তারাও কিন্তু সংঘাত এড়িয়ে চলবে। কারণ তাদেরকেও জনগণের ম্যান্ডেট নিয়ে টিকে থাকতে হবে। তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল। এখন তৃতীয় শক্তির সেই ফাঁদে তারা পা দিয়ে দিলে তারাও কিন্তু রাজনীতি থেকে বিতাড়িত হয়ে যাবে। পরিশেষে একটা কথাই আমি বলবো, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিন্তু দেশে শান্তি চাই। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না। দেখুন, একসময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই অস্থিরতা, এই নিরাপত্তা, এই যে নিরাপত্তাহীনতা, এই যে অর্থনৈতিক সংকট, এই যে বিভিন্ন ধরনের ক্রাইসিস, এগুলোর কারণেই কিন্তু জনগণ ক্ষুব্ধ হয়েছিল। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এখন চলে যাওয়ার পর তাদের কোনো সুনাম কিন্তু আপনি কারো কাছ থেকে শুনতে পাবেন না। আমি এমনও মানুষ রয়েছে যারা আমাদের প্রফেসর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি পুরো বিশ্বে অত্যন্ত সুনামের সহকারে ঘুরে বেড়ান, উনাকে সরাসরি কিন্তু খারাপ ভাষায় গালি দিতেও শুনেছি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই কিন্তু
এ ধরনের স্ল্যাং বা খারাপ ভাষা ব্যবহার করে থাকে। এই যে জনগণের ক্ষোভ, এই জনগণের ক্ষোভটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা খুব ধীরে ধীরে তৈরি হয়েছে। এখন এই যে নতুন যে উস্কানি, সেই উস্কানিতে যদি ২ টি রাজনৈতিক দল কোনোভাবে সায় না দেয়, তাহলে জনগণ কিন্তু আবারও দেখবে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবং এই অস্থিরতা সৃষ্টি কারা করছে? এটা কিন্তু জনগণ খুঁজবে। আর জনগণ যখন এটা খুঁজতে গিয়ে উৎস পেয়ে যাবে যে দেশে একটি সরকার দেশ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। যেখানে একটি বিরোধী দল বা একটি গণ-অভ্যুত্থান বা পরিবর্তনকারী রাজনৈতিক দল, যাদের উচিত দেশকে সংকটময় ক্রান্তিকাল থেকে উত্তোলন করা, ক্রান্তিকাল থেকে সঠিক পথে নিয়ে আসা, সংকট নিরসনে সহযোগিতা করা সরকারকে। তারা সেটি না করে বরঞ্চ তারা ২ টি রাজনৈতিক দলের মধ্যে উগ্রবাদিতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিংবা ২ টি রাজনৈতিক দল যেন সংঘাতে জড়ায়, সেই দিকে প্রচেষ্টায় নজর দিচ্ছে। সেই প্রচেষ্টা চালানো শুরু করেছে। তখন কিন্তু জনগণ সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে তাদেরকে প্রথম মাথায় তুলে নেচেছিল, পরবর্তীতে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখনকার সময়েও কিন্তু জনগণ একই কাজ করবে। এবং এই এনসিপি বা যারা বর্তমান সময়ে এই কাজগুলো করছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকে জনগণ কিন্তু কখনোই ক্ষমা করবে না। এবং বাংলাদেশের ইতিহাস ঘাটলে আপনারা সহজেই কিন্তু এই বিষয়টি দেখতে পাবেন। যারাই এখন পর্যন্ত দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে, দেশের জনগণের বিপক্ষে গিয়েছে কিংবা জনগণকে শান্তি দেয়নি, নিরাপত্তা দেয়নি, জনগণের অর্থনৈতিক মুক্তি দেয়নি, তারা কিন্তু কোনোভাবেই টিকে থাকতে পারেনি। বরঞ্চ এমনও ইতিহাস বা এমনও বর্তমান সময়ে আমরা নতিজা দেখতে পাচ্ছি যে পতিত হওয়ার পরও, দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও, নির্বাসিত হওয়ার পরও এই আওয়ামী লীগকে মানুষ কাছে টানার চেষ্টা করছে। কেন কাছে টানার চেষ্টা করছে? কারণ তারা সবকিছুর আড়ালে দেশের জনগণের স্বার্থের জন্য কাজ করেছে। দেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছে। এগুলো কিন্তু আপনাদের সামনে দৃশ্যমান রয়েছে। যদি বানিয়ে বলা কোনো কথা হতো, তাহলে হয়তোবা ধরে নিতাম যে হয়তোবা এখানে আমার কোনো ভুল হচ্ছে। কিন্তু বাস্তবতা এটাই বলছে যে জনগণ এখন সেই উন্নয়ন দেখছে এবং সেই স্থিতিশীলতা দেখছে। তারা তুলনা করছে। সুতরাং আমাদের এই দেশের জনগণের শান্তি যদি আবারও নষ্ট করার চেষ্টা কেউ করে, তাহলে জনগণ কিন্তু এবার আমার মনে হয় না যে কারো উস্কানিতে সায় দেবে। বরঞ্চ দলমত নির্বিশেষে তারা সেই উস্কানিদাতাদের প্রতিহত করবে। এবং এটা ইতিমধ্যেই কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা জনগণ যেভাবে শান্তি চাই, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, আমাদের রাজনৈতিক দল যারা আছেন, তারা উচিত যে দেশের শান্তি, জনগণের শান্তির কথা চিন্তা করে কাজ করা, দেশের শান্তি এবং জনগণের শান্তির কথা চিন্তা করে রাজনীতি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা ভালো হোক, খারাপ হোক। এবং আমারও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ হচ্ছে আপনাদের কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এবং যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রশ্নটিও করে যাবেন। আমি চেষ্টা করব পরবর্তী আলোচনায় আপনার প্রশ্নের একটা যথাযোগ্য পর্যবেক্ষণ উপস্থাপন করতে। আল্লাহ হাফেজ।